আজকে আমরা পুরো এই বিষ্ণুপুরটা ঘুরে দেখব টোটোতে করে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ব্রিটিশ আর্মিরা টেম্পোরারি একটা এয়ারফিল্ড বানায়, ব্রিটিশদের তৈরি টেম্পোরারি যে এয়ারফিল্ডটা সেটা। তাই জন্য মন্দির হাফ হয়েই রয়ে গেছে, দেখুন। গুড মর্নিং সবাইকে, আমি প্রিয়ম আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। আজকে আমরা পুরো এই বিষ্ণুপুরটা ঘুরে দেখব টোটোতে করে। গাড়ি রাখা আছে, গাড়ি হোটেলের পার্কিংয়ে রাখা রয়েছে, কিন্তু বিষ্ণুপুরের রাস্তা এতটাই সরু যে ওখানে গাড়ি নিয়ে একটুখানি প্রবলেম ফেস করতে হতে পারে মানুষকে। তাই জন্য আমরা ঠিক করলাম যে আমরা টোটো নিয়ে নেব। টোটো নিয়ে প্রচুর এখানে আপনারা লোকাল সাইটসিং করার জন্য আপনারা টোটো পেয়ে যাবেন। কত কি নিচ্ছে, কি কেমন নিতে পারে সেটা আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। আপাতত পক্ষে সবার প্রথমে আমরা যাচ্ছি চাতাল। চাতাল নামটা শুনেছেন, আর এটাও হয়তো আপনারা জানেন যে চাতালে ব্রিটিশ টাইমে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ব্রিটিশ আর্মিরা টেম্পোরারি একটা এয়ারফিল্ড বানায়, যেটা সবার প্রথম আমরা ভিজিট করব। বিকজ বললো যে ওখানে দেরি করে গেলে হাতি বেরোতে পারে, তো তাই জন্য সবার আগে ওটা যাব, তারপর বাকি যেই মন্দিরগুলো রয়েছে বিষ্ণুপুরের সেই মন্দিরগুলো ঘুরে আপনাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে আমাদের গাইড শুভাশিস বারুই, এর ডাক নাম হচ্ছে বাচ্চু। আমরা যেহেতু আজকে চাতালে যাচ্ছি ওয়ার্ল্ড ওয়ার টুর একটা ভিন্টেজ এয়ারপোর্ট দেখতে, তার জন্য আমার মনের ভিতরে একটা ইংলিশ ঝাঁক জেগে উঠেছে। এই লোকটাকে দেখে সেই মনে পড়ছে, এই লোকটা যদি একটা জিনিস দেখুন, এই লোকটা যদি সেই গোপার দাড়িটা রাখা হতো না, ওই লাগান টিমে ব্রিটিশদের হয়ে যেই ফার্স্ট বোলারটা ছিল না, ওই মাইকেল মধুসূদন দত্তের মতো দাড়ি গোপ রেখেছিল, সেই লোকটা এটা। ওকে ওকে উইল মিট লেটস। আর এদিকে হচ্ছে আমাদের রাহুল দা। তুমি কিছু বলতে চাও? ব্রিটিশটা বিষ্ণুপুরে একটা কিছু মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে, সেটাও আমরা একটু এক্সপ্লোর করে জানতে পারি যে কি ওটা। বেসিক্যালি মিউজিক ফেস্টিভ্যাল বলতে আমার মনে হয় এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই অর্গানাইজ কোনো একটা ইভেন্ট। হ্যাঁ, বিষ্ণুপুরি ঘরানা যেটা আছে, রাগের এক ধরনের ঘরানা আছে যে বিষ্ণুপুরি, সেটা নিয়ে হয়তো কিছু ওখানে প্রোগ্রাম, এটাও মেনশন করার মতো। টেরাকোটা টেম্পলস, মানে এখানে আমি যেটা দেখছিলাম গুগলে, যে যতগুলো টেম্পলস আছে তার মধ্যে মেজরিটি এখন ইউনেস্কো হেরিটেজ সাইট। এবং আমরা জানতামই না যে মানে কলকাতার থেকে এত কাছে বিষ্ণুপুরে এত টেরাকোটা টেম্পল আছে যেগুলো সব ইউনেস্কো হেরিটেজ সাইট। আমরা ইউনেস্কো হেরিটেজ সাইট দেখতে তো অনেক দূরে দূরে অনেক জায়গায় যাই, কিন্তু আমাদের বেঙ্গলের মধ্যেই যে এতগুলো টেম্পল আছে টেরাকোটায় বিষ্ণুপুরের মধ্যে, সেটা আমি জানতাম না। সেটাই এক্সপ্লোর করার জন্য আমি খুবই এক্সাইটেড। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বিষ্ণুপুরের যে টুরিস্ট স্পট প্রচণ্ড আন্ডার রেটেড। হ্যাঁ, মানে এখানে আরো অনেক টুরিস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যেত, আশা করি ভবিষ্যতে করা যাবে, হচ্ছে। কিন্তু এখানে দেখার মতন তো অনেক জিনিস আছে। হ্যাঁ, সেটা মানে কোনো আমরা না আসলে বা আমাদের গাইড বাবুর সঙ্গে কথাবার্তা জানতামই না। এটাও যে বিষ্ণুপুরটা খুবই হিন্দু প্রোন এরিয়া, মানে বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য, তার জন্য এখানে এত টেম্পল। মানে সেটা যে কালচার আমাদের পুরনো, এখানে মল্লরাজাকে নারায়ণের যে অবতার, সে স্বপ্ন দিয়েছিল। এবং মল্ল যখন যুদ্ধ হয়েছিল তখন বলে মল্লরাজা নিজে সাহায্য করেছিল, মানে দু হাতে দুটো কামান চালিয়ে। তার একটা কামান আমরা একটু পরেই দেখতে পাবো, ডান দিকে পড়বে আমাদের। তো তারপর থেকেই মল্লরাজা শ্রীকৃষ্ণের বনে বড় ভক্ত হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় এত মন্দির তৈরি করে। তো সব কিছুই রাধাকৃষ্ণকে কেন্দ্র করে যত মন্দির সব কিছু। তো তার মধ্যে যে টেরাকোটার কাজ, সেখানে রামায়ণ মহাভারত এবং যে আমাদের পৌরাণিক কাহিনী সব কিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে এক করে সব কিছু। আমরা এবার খুব তাড়াতাড়ি ডান দিকে একটা কামান দেখতে পাবো। সেই কামান যে আমাদের দলবন্দলের কামান, যেটা মল্লরাজা যুদ্ধে চালিয়েছিল শ্রীকৃষ্ণের অবতার নিজে এসে, আমরা এখন দেখতে পাচ্ছি।
তার পাশেই দেখতে পাবো সিংহমস্তা মন্দির, খুব জাগ্রত মন্দির, এখানে অনেকেই আসে পুজো দিতে। বিষ্ণুপুর সিটি থেকে চাতালের ডিস্টেন্স প্রায় অনেকটাই, প্রায় বললে ভুল হবে, মানে অনেকটাই। টোটোতে ওই কম বেশি আধ ঘন্টা মতো সময় লাগবে যেতে। আমরা অনেকটা চলে এসেছি, আর কিছুটা রাস্তা বাকি রয়েছে, বাট যাওয়ার যেই রাস্তাটা খুব সুন্দর, খুব সুন্দর। টোটোতে ঘোরার মজা আলাদা। টোটোটা এমন ভাবে হিললো যে আমাদের চন্দনটা সিট থেকে পড়ে যাচ্ছিল। আমি একটা ভাষা কিছু ইউজ করতেছিলাম, ওটা করলাম, সেটা ইউটিউবে দেওয়া যাবে না। আধ ঘন্টা 40 মিনিট মতো লাগলো। আমরা এই মুহূর্তে চলে এসেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ব্রিটিশদের তৈরি টেম্পোরারি এয়ারফিল্ড যেটা ছিল সেখানে। এই হচ্ছে, দেখে নিতে পারেন, এই হচ্ছে ব্রিটিশদের তৈরি টেম্পোরারি যে এয়ারফিল্ডটা সেটা। এয়ারফিল্ডটাকে দেখার পর এবার আমরা পরপর যে মন্দিরগুলো রয়েছে ওগুলো এক একটা করে ভিজিট করা স্টার্ট করব। এখান থেকে আমাদের বেরোতে আবার একই মতো সময় লাগবে, আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো সময় লাগবে। অনেকটাই দেরি হয়ে গেল। প্ল্যান ছিল আমাদের সকালবেলা 9টা নাগাদ বেরোবো, বাট আমরা বেরোই তখন বাজে 11টা, প্রায় 2 ঘন্টা লেটে আমরা স্টার্ট করি। তো দেখা যাক কতটা কভার করা আমাদের পক্ষে পসিবল হয়। আমরা আপাতত লালগড় বলে একটা জায়গাতে এলাম, যেখানে এন্ট্রি ফিস নিল 10 টাকা করে পার হেড, আর ক্যামেরার জন্য স্পেশাল আলাদা কোনো চার্জ নেই। এটা বেসিক্যালি একটা পিকনিক স্পট। দেখলাম ঢোকার মুহূর্তে ওই পোর্শনটাতে কিছু মানুষ পিকনিক করছে ওই জায়গাটা, আর বাকি ওপরে যাই দেখি লালগড়ের এই জায়গাটাতে কি রয়েছে। সুভাষিস বলছিল যে এখানটা একটা টানেল মতো করা রয়েছে, যেটাকে ঘিরে একটা পার্ক মতো বানানো হয়েছে। তো দেখি। একটা হিস্ট্রি আছে, সেটা হলো আমরা যেটা শুনেছিলাম সেটা হলো এই যে টানেলটা, এটা গোপন সুড়ঙ্গ পথে লালমাদের সঙ্গে যুক্ত। তো জমিদার বা রাজা সেই সময় যে ছিল সে এটা হয়তো বাগানবাড়ির মতো ইউজ করতো, ভেতরে যাতায়াত করার জায়গা ছিল। এটার ভেতরে যদি তো আপনারা দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা কানেক্টেড ছিল। এখন জলে ভরে গেছে, কিন্তু এখানে আপনার টানেলটা দেখতে পাবেন, ওয়াচ টাওয়ারে উঠে ওখান থেকে লালমাদ দেখতে পাবেন। তো আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে কিভাবে টানেলটা লালমাদের সঙ্গে যুক্ত আছে। এবার টানেলটার সামনে যাচ্ছে, একবার দেখুন টানেলটা। এখন জলে ভরে আছে, তো এটা সিঁড়ি দিয়ে এরকম গোলভাবে নামা যায়, এরকম এরকম সাইডে সাইডে সিঁড়ি আছে গোল। জলের লেভেল অনেকটাই উপরে আছে এখন। যখন জলের লেভেল অনেক নিচে নেমে যায় তখন বোঝা যায়। তো এই মুহূর্তে টানেলটা যেটা আছে জলে পুরো ভরে আছে, আর আপনারা ওখানটা দেখতে পাবেন, দেখুন সিঁড়ি করে নামার জায়গা আছে। দ্যাট মিনস এই টানেলটা যতটা গভীর, এইভাবে সিঁড়ি দিয়ে এটা নেমে গেছে একদম নিচে। তারপরে হয়তো গভীর কোনো সুড়ঙ্গ থেকে, যেটা সুভাষিস বলছিল যে লালবাঁধ, তাই তো, লালবাঁধের সাথে এটাকে কানেক্ট করা হয়েছিল। আমরা অনেকভাবে আমরা ইতিহাসে পড়ে থাকি যে রাজাদের কোনো গোপন রাস্তা সবসময়ের জন্য তারা তৈরি করে রাখতো, এটা হয়তো তার মধ্যেই একখানা। আর এই লালগড়টাকে ঘিরে টোটাল একটা পার্ক তৈরি করা হয়েছে, যেখানে মানুষরা এসে কিছুটা সময় কাটায়, বা বাচ্চারা এলে অনেক বাচ্চাদের খেলার জন্য অনেক রকম জিনিস এখানে রয়েছে। তো তারা খুব ভালো এনজয় করতে পারবে, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এবার ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। ওই যে
ওইখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আমাদেরকে এখান থেকে উঠে এইভাবে ঘুরে ওই ওয়াচ টাওয়ারে যেতে হবে। ওই ওয়াচ টাওয়ার থেকেই পুরো লালবাতের ওই দিকটা দেখা যাবে। ওয়েদার খুব মিষ্টি, সেরকম খুব একটা এই মুহূর্তে গরম নেই এখানে। বাট একটা প্রবলেম হচ্ছে, যেটা আমি সানগ্লাস নিয়ে আসতে ভুলে গেছি, এই সূর্যের যে আলোটা চোখে মাঝে মধ্যেই পড়ছে, তখন তাকানো যাচ্ছে না। ওয়াচ টাওয়ারটার কাছাকাছি চলে এসেছি আমরা। এই হলো ওয়াচ টাওয়ারটা, অনেকেই দাঁড়িয়ে আছে ওপরে। ওটার একদম ওপরে আমাদেরকে উঠতে হবে, উঠলে হচ্ছে ওখান থেকে লালবাঁধ দেখা যায়। তবে বিকেলের দিকে আমাদের প্ল্যান আছে, বিকেল মানে সন্ধ্যের দিকে আমাদের প্ল্যান আছে লালবাঁধটার কাছে গিয়ে আমরা একটু বসে আড্ডা দেবো। দেখি এখনো মন্দিরগুলো বাকি আছে ঘুরতে, সেগুলো ঘুরে আমরা কখন ব্যাক করি। তারপর আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারটায়, উঠছি এবার। বেশ কয়েকটা সিঁড়ি আছে, সেটা ভেঙে ওপরে যেতে হবে। ওয়াচ টাওয়ারটার একদম টপে ওঠা যাবে না, বিকজ বহু পুরনো হওয়াতে এই লোহার সিঁড়িটা ভেঙে গেছে, তার জন্য রাস্তা বন্ধ করে রেখেছে। তো এবার চলুন এই ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পুরো বিষ্ণুপুরের ভিউ। এইটা টানেলটা, হ্যাঁ, ওই যে লালবাঁধের জল দেখা যাচ্ছে ওই দূরে। ক্যামেরা লেন্সে আসছে না অবশ্যই, বাট ওই দূরটাতে রয়েছে, ওখানটা রয়েছে লালবাঁধটা, আর যেখানটা দেখালাম এই পোর্শনটাতে রয়েছে টানেলটা। তো এখান থেকে সুড়ঙ্গ ছিল ওই লালবাঁধে, ওখানটা গিয়ে ওঠা যেত। লালগড় দেখার পর এবার আমরা যাচ্ছি আলটিমেটলি বিষ্ণুপুরে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করার জন্য। তো সেগুলোর জন্য সবার আগে আমাদেরকে রাসমঞ্চতে যেতে হবে, বিকজ রাসমঞ্চতে গিয়ে আপনি যদি টিকিটটা করে নেন তো তারপর আর কোথাও গিয়ে আপনাদেরকে কোনো রকম টিকিট কাটতে হবে না। ওই রাসমঞ্চের টিকিট দেখিয়ে আপনি বাকি যেই মন্দিরগুলো রয়েছে ওগুলো দর্শন আপনি করতে পারবেন। আমাদের টোটো ড্রাইভার বলল যে লালগড়টা দেখার পর আপনারা লালবাঁধটা দেখে নিন, তারপরে গিয়ে মন্দিরগুলো একের পর এক দেখাবো। তো আমরা এই মুহূর্তে লালবাঁধ যেটা রয়েছে সেখানটা চলে এসেছি। জাস্ট এত বড় একটা লেক দেখে নিন। আপনারা সকলেই জানেন যে আগেকার দিনে যারা রাজরাজারা ছিল তারা সেই সময় রাজরাজারা নিজেদের এন্টারটেনমেন্টের জন্য নৃত্যশিল্পীদের রাখতেন। ঠিক সেরকমই দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের নৃত্যশিল্পী যিনি ছিলেন তিনি ছিলেন লালবাই। লালবাইকে রাজা রঘুনাথ সিংহ এতটাই ভালোবাসতেন যে এই লাল বাঁধ যেটা রয়েছে এই পুরো এই লেকটা লালবাইকে উপহার দেন রঘুনাথ সিংহ। বাট লালবাই যিনি ছিলেন কোনো রকম প্রবলেমের জন্য বা কোনো রকম ঠিক কারণটা সেটা জানা নেই, ওই কিছু কারণের জন্য লালবাই একটা সময় তার নিজের পুত্র সন্তানকে নিয়ে এই পুকুরটার মধ্যে ঝাঁপ দেন। তো 1898 খ্রিস্টাব্দে যখন এই পুকুরের মধ্যে খনন কার্য চালানো হয় সেই সময় এই পুকুর থেকে লালবাইয়ের অবশিষ্টাংশ পেয়েছে, ব্যবহৃত বিভিন্ন গয়না আরও জিনিসপত্র এই পুকুর থেকে পেয়েছিল। তারপর থেকেই এই লেকটা, এই পুকুরটার নাম দেওয়া হয় লালবাঁধ। টোটাল এরকম 7খানা বাঁধ বানিয়েছিলেন, ওই 7টা বাঁধের মধ্যে এই লালবাঁধ হচ্ছে একটা। এই 7খানা বাঁধের জন্য বিষ্ণুপুরে আজ পর্যন্ত কোনো জলের প্রবলেম কিছুটা ফেস করতে হয়নি এখানকার মানুষদেরকে। অনেকটা বড় এরিয়া নিয়ে এই লালবাঁধ, শুধু আপনারা এখানে এসে একটু সময়ও কাটাতে পারেন। এছাড়া এখানে দেখলাম যে ওই দেখুন দূরে কিছু বোট দাঁড়িয়ে রয়েছে, তো আপনারা এখানে এই লেকটার মধ্যে বোটিংও করতে পারেন, খুব সুন্দর। আমি তো বলবো যে আমি যেমন এখন বাজে 2টো, এই দুপুরবেলা এসেছি, বাট আমি বলবো এই লালবাঁধটা যদি ভিজিট করতে হয় আপনারা বিকেলের দিকে আসুন, নাহলে ভোরবেলা আসুন, খুব সুন্দর লাগবে এই জায়গাটা, খুব সুন্দর লাগবে।
লালবাদ দেখা আপাতত শেষ হলো। এবার আমরা শুভাশিস এবার কোন দিকে যাব? এবার যাব আমরা রাসমঞ্চ। আচ্ছা, রাসমঞ্চে গিয়ে টিকিট করব। আচ্ছা, রাসমঞ্চে টিকিট করে বাকি সব মন্দিরগুলো ঘুরবো। আচ্ছা, এবার আমরা অবশেষে রাজমঞ্চে যাব। ওখানটা দেখার পর বাকি জায়গাগুলো দেখব। আমার কি প্রবলেম হচ্ছে জানো, সানগ্লাস নেই না, হ্যাঁ ভুলে ফেলে এসেছি। চোখের মধ্যে এত রোদ পড়ছে আমি তাকিয়ে কথা বলতে পারছি না ঠিক মতো। রোদের টাইম। একটা ছোট চায়ের বিরতির পরে আমরা যাত্রা শুরু করি বিষ্ণুপুর জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন পোড়া মাটির মন্দির দেখার জন্য। একে একে ঘুরে দেখি রাসমঞ্চ, শ্যামরাই মন্দির, চোরবাংলো মন্দির এবং আরও অনেক মন্দির। প্রতিটা মন্দিরই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত হওয়ায় ভ্লগিং এবং রিলস বানানো ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু প্রতিটা মন্দিরের গায়ে পোড়ামাটির কাজগুলো ছিল অসাধারণ। কোথাও রাধাকৃষ্ণের প্রেমলীলা, আবার কোথাও সেই সময়ের মানুষের জীবনযাত্রার কথা ফুটিয়ে তোলা হয়েছে। তবে এক কথায় বলতে গেলে মন্দিরের গায়ের কাজগুলো ছিল ইউনিক। নশো 97 খ্রিস্টাব্দে মল্ল বংশের প্রতিষ্ঠাতা জগৎ মল্লদেব এই দুর্গা মাতার মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মানে আপনারা বুঝতে পারছেন যে এই দুর্গা মাতার মন্দিরটি পৃথিবীর অন্যতম অনেক পুরনো ওল্ডেস্ট দুর্গা মন্দির, যেটার নাম এখানে মৃন্ময়ী মাতার মন্দির হিসাবে খুবই বিখ্যাত। আপনারা দেখে নিতে পারেন। এখন আমি যাচ্ছি বিষ্ণুপুরের যে ফোর্টটা ছিল, এই বিষ্ণুপুরের এই ফোর্টটা পাথুরে দরজা নামেও সবাই চেনে। তো এইটা হচ্ছে এই ফোর্টটা, আপনারা দেখে নিতে পারেন। মল্ল রাজবংশের সময় এই ফোর্টটাই ছিল বিষ্ণুপুরের প্রধান প্রবেশদ্বার। এই ফোর্টটা এখন আর পুরোটা নেই, পুরোটাই মানে ভেঙে গেছে। বাট এই ফোর্টের যে অংশটায় এখানে আগে দরজা থাকতো, যেটা পাথরের তৈরি ছিল, এই কারণেই এই জায়গাটাকে অনেকে পাথরের দরজা নামেও চেনে। গুড মর্নিং সবাইকে। আজকে 28শে জানুয়ারি। তো এই বিষ্ণুপুর ট্রিপের আজকে আমাদের লাস্ট ডে। বাট যাওয়ার আগে শুভাশিসের মা আর বাবা আর ওর দিদাও বললেন যে এখানে সারেশ্বরের একটা মন্দির আছে, বিষ্ণুপুর থেকে 12 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো ওটা একবার তোমরা দেখে এসো, পারলে পুজো দিয়ে এসো, খুব জাগ্রত মন্দিরটা। তো আমরা এখন বেরোচ্ছি, নিজেদের গাড়ি নিয়ে যাব, সারেশ্বরের মন্দিরটা ঘুরবো। আর তার আগে একটু টেরাকোটার কিছু জিনিসপত্র কেনার আছে, চন্দনদা আর রাহুলদা, তো সেটা কিনে নেবে। আমরা চলে এসেছি সারেশ্বর মন্দিরের কাছে। মন্দিরটার আগে এই হচ্ছে পার্কিং এরিয়া এখানকার। এখানে আপনার গাড়ি পার্ক করতে পারেন, 25 টাকা করে নেবে পার গাড়ি। আর জাস্ট দেখুন এখানে দুখানা গাছ রয়েছে, খুব সুন্দর জায়গাটা। 1346 খ্রিস্টাব্দে বিষ্ণুপুর শহরের ডিহর গ্রামের মধ্যে মল্লরাজ পৃথ্বীমল্ল এই সারেশ্বর এবং শৈলেশ্বর দুটি মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির প্রাঙ্গণে আপনারা যদি এই নবান্ন, যে সময় পৌষ সংক্রান্তির টাইমে
প্রচুর বড় বড় মেলা বসে, ইভেন অনেক বড় করে মহাদেবকে পুজো করা হয়। আর এছাড়াও গাজনের টাইমেও এখানে অনেক বড় করে পুজো দেওয়া হয়। অ্যাকচুয়ালি এই মন্দিরে এই বিষ্ণুপুর এই এরিয়ার মানুষরা বিশ্বাস করেন যে এই মন্দিরে এসে তারা যদি কোনো রকম মনস্কামনা জানান তাদের মহাদেবের কাছে, সেই মহাদেব কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। খুবই জাগ্রত মন্দির এটা এখানকার মানুষের কাছে। শৈলেশ্বর আর সারেশ্বর দুটো মন্দির ঘোরা শেষ হলো। এবার আমরা ছিন্নমস্তা মন্দিরের কাছে যাব, টুকিটাকি কেনাকাটা করে আমরা আবার ফিরে যাব। ভেবেছিলাম আমরা কিছু কিনবো না, ভেবেছিলাম আমি কিছু কিনবো না, বাট কিছু ডিজাইন দেখে আমার পছন্দ হলো, সেগুলো নিয়েছি। আর একটা জিনিস আমার ইউনিক লাগলো, সেটা হচ্ছে পোড়া মাটির যে শঙ্খ, সেটাও কিনলাম। খুব ভালো লাগলো জিনিসগুলো, ডিজাইনগুলো দেখে নিয়ে নিয়েছি। আজকে এখানেই আমার বিষ্ণুপুর পর্ব শেষ হচ্ছে। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গাতে।